সন্তানদের ভবিষ্যৎ আর্থিক সুরক্ষার কথা চিন্তা করে আমাদের দেশের বাবা মায়েরা কিন্তু সারা বছরই কষ্ট করে। মানে কষ্টটা এমন পর্যায়ে চলে যায় যে তাদের জীবনের যে নিজস্ব একটা মজা আছে সেটাই কিন্তু আসলে ভুলে যায় তারা। আচ্ছা, এই বাচ্চাদের আর্থিক সুরক্ষার কথা চিন্তা করে একটা সিম্পল কাজ করা যায় না? কাজটা হলো এরকম যে বাচ্চা যখনই আপনার জন্ম নিল তার পরপরই আপনি জাস্ট ২টা লাখ টাকা ম্যানেজ করেন। হ্যাঁ, ২ লাখ টাকা আপনার কাছে না থাকলে একটা ব্যাংক থেকেই লোন নেন না বা কারো কাছ থেকে ধার নেন। তো ওইটা নিয়ে একটা ব্যাংকেই আবার এটা ডিপোজিট করে ফেলেন। একটু অদ্ভুত মনে হচ্ছে, তাই না? যে ব্যাংক থেকে লোন নিয়ে আবার ব্যাংকেই ডিপোজিট করব। তাহলে লোন নিবে কেন আমি বেশি রেটে? হ্যাঁ, লোন আপনি যে নিবেন ৳২,০০,০০০ সেটা শোধ করতে হয়তো আপনার ২-৩ বছর লাগবে। এই ২-৩ বছরই কিন্তু আপনার কষ্ট হবে। কেন? বাচ্চাটার ফিউচার এর জন্য। এই ২-৩ বছর যাওয়ার পরে মানে যে এক্ষুনি আপনার লোনটা শোধ হয়ে যাবে, তারপর কিন্তু আপনার মূল খেলা শুরু হবে। তো কিরকম খেলাটা? যে আপনারা জানেন যে বর্তমানে অনেক ব্যাংকই ৫, ৫.৫ বছর, ইভেন ৬ বছরে কি করতেছে? ডাবল দিচ্ছে। যত টাকা রাখেন তার ডাবল বেনিফিট হচ্ছে। তো আমি ধরে নিলাম যে আপনি আরো একটু মানে ভালো মানের ব্যাংকে রাখতে চান, তাহলে সময় তো বেশি লাগবে ডাবল হতে। ৭ বছর ধরে নিলাম। তাহলে আপনি যদি ৳২,০০,০০০ সেখানে রাখেন, ৭ বছর পর মানে আপনার বাচ্চার বয়স যখন ৭ বছর হবে, তখন এই ৳২,০০,০০০ কত হয়ে যাবে? ৪,০০,০০০ হয়ে যাবে। তো আবার ডাবল করে দেন। ১৪ বছর বয়স যখন হবে বাচ্চার, তখন এটা ৮,০০,০০০ হয়ে যাবে। আবার ডাবল করে দেন। তাহলে ২১ বছর যখন হবে তখন এটা কত হয়ে যাবে? ৳১৬,০০,০০০। এখন আপনি যদি বাচ্চাকে বিয়ে দিতে চান, বাংলাদেশে তো ২১ বছর বয়সে বিয়ে দেওয়ার আসলে আইনত বৈধ। তাহলে আপনি কিন্তু দিতে পারেন। এই ৳১৬,০০,০০০ থেকে আপনি ট্যাক্স, এক্সাইজ ডিউটি এগুলা কেটে ১২,০০,০০০ তো পাবেন নাকি? মোটামুটি হয়ে যাবে। একটা সাপোর্ট তো হবে। কিন্তু না, আপনি যদি এটা ভাবেন যে না, বাচ্চার লেখাপড়া শেষ দিকে আসলে বিয়ে-শাদী আমি আরেকটু পরে দিব। বাচ্চাটা চাকরি-বাকরি করুক, একটা উপার্জন করুক, তারপর স্বাবলম্বী হলে তারপর সে বিয়ে করবে। ফাইন। তারপরে আপনি আবার তাহলে এটাকে ডাবল করে দেন। কত ছিলাম? ১৬,০০,০০০ এ ছিলাম ২১ বছরে। তাহলে তার পরবর্তীতে ডাবল হবে কত? ২৮ বছরে ৩২,০০,০০০ হয়ে যাবে সেটা। এখন বাচ্চা যদি বিয়ে-শাদী করার ইচ্ছা হয়, বয়স হয়, তখন সে যদি মনে করে না আমি তো স্বাবলম্বী হইছি। আমার বাবা একটা আমার জন্য ডিপোজিট করছে, আমি এটা ভাঙবো না। আমি নিজের খরচেই বিয়েটা সেরে ফেলবো। এটা রেখে দেই, আমার ভবিষ্যতে তো কাজে লাগতে পারে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে সে ওই ৩২,০০,০০০ যেটা হলো ২৮ বছর বয়সে, সেটাকে যদি আবার ডাবল করে দেয়, তাহলে কত হবে? ৩৫ বছর বয়সে এটা হয়ে যাবে ৬৪,০০,০০০। একইভাবে সে এটা ৪২ বছর বয়সে তার এই টাকাটা হয়ে যাবে ৳১,২৮,০০,০০০। এই পরিমাণ টাকা থাকার পরে সে যদি একটা জবও করে, তাহলে কিন্তু সে যেকোনো সময় জবটা ছাড়ার জন্য একটা সাহস পাবে। কারণ এই টাকাটা দিয়ে সে যেকোনো বিজনেস করতে পারবে, অথবা এই টাকাটা ইনভেস্ট করে বিভিন্নভাবে সে কিন্তু তার জীবনটা চালায় নেওয়ার মতো একটা ক্ষমতা থাকবে। এখন বিষয়টা এরকম হলো না, সে আসলে মানুষ যেমন রিটায়ারমেন্টে যায় ৬০ বছর পরে, সে ভাবলো না আমি এই টাকাটা কিছুই করব না, যেহেতু আমার বাবা করে দিয়ে গেছে। আমি রিটায়ারমেন্টের পরে এই টাকাটা এনজয় করব। চাকরি বেনিফিট যেমন রিটায়ারমেন্টের পরে এনজয় করে, আমি এই টাকাটা এনজয় করব। তাহলে সে আবার কি করতে পারে? ৪২ বছর পরে আবার এটাকে ডাবল করতে পারে। তাহলে ৪২ বছর পরে আবার ডাবল করলে এটা কি ৪৯ বছর বয়সে গিয়ে তার যখন বয়স হবে, তখন এই টাকাটা ৳১,২৮,০০,০০০ দ্বিগুণ হয়ে কত হবে? ৳২,৫৬,০০,০০০। তারপরে সে আবার দ্বিগুণ করার জন্য এটা ইনভেস্ট করলে, মানে তার ৫৬ বছর বয়স যখন হবে, ৪৯ এর পরে আরো ৭ বছর, তখন এই ৳২,২৮,০০,০০০ হয়ে যাবে ৳৫,১২,০০,০০০। চিন্তা করতে পারতেছেন? তারপরে যদি আরেকবার ডাবল করে ফেলে? কারণ ৬০ বছর আগে তো মানুষ রিটায়ারমেন্টে যায় না। তাহলে ৬৩ বছর বয়সে এটা কম বেশি হতে পারে। সবসময় যে ৭ বছরে আসলে দ্বিগুণ হবে ব্যাপারটা কিন্তু এরকম না। এটা বেশি সময়ও লাগতে পারে, আবার কম সময়ও লাগতে পারে। এটা ব্যাংকিং ইন্ডাস্ট্রির উপর ডিপেন্ড করতেছে। তাহলে তার যখন ৬৩ বছর বয়স, তখন কিন্তু তার এই টাকাটা হয়ে যাচ্ছে ৳১০,২৪,০০,০০০। এখন এই ৳১০,২৪,০০,০০০ থেকে ইনকাম ট্যাক্স মানে সোর্স ট্যাক্স যেটা, তারপরে এক্সাইজ ডিউটি সবকিছু বাদ দিয়ে আমি ৳২,০০,০০,০০০ বাদ দিলাম। ৳৮,০০,০০,০০০ তো থাকবে। তো একটা মানুষের আসলে রিটায়ারমেন্ট লাইফ এ ৳৮,০০,০০,০০০ চেয়ে বেশি কি আসলে প্রয়োজন আছে? হ্যাঁ, ততদিনে টাকার ভ্যালু কমে যাবে। তারপরেও তো ৳৮,০০,০০,০০০ তো। মাত্র ৳২,০০,০০০ দিয়ে শুরু করেছিলেন। এখন আপনার সন্তান যদি এই বিষয়টা জানে যে আমার জন্য একটা ফাইন্যান্সিয়াল ব্যাকআপ আছে, তাহলে তার লাইফ এর প্রত্যেকটা পদক্ষেপে সে কি করবে? একটা সাহস পাবে না? সে ফাইন্যান্সিয়াল একটা ব্যাকআপ আছে, এই কারণে সে সিদ্ধান্ত নিতে একটা সাহসিকতা পৌঁছে দিতে পারবে না? রিস্কি সিদ্ধান্ত নিতে পারবে তার জীবনটাকে এগিয়ে নেওয়ার জন্য। কারণ রিস্কি সিদ্ধান্ত না নিলে তো জীবনকে এগিয়ে নেয়া যাবে না। কেরানি মার্কা জীবন চালানোর জন্য কিন্তু আপনার আসলে রিস্কি সিদ্ধান্ত ছাড়াই চলে। বাট আপনি যদি লাইফ এ বড় কিছু করতে চান, আপনাকে রিস্কি ডিসিশন নিতেই হবে। তো আপনাদেরকে মনে রাখতে হবে, বাচ্চার নিরাপদ ভবিষ্যতের জন্য আপনারা সারা জীবন কষ্ট না করে এরকম একটা ছোট্ট টেকনিক ফলো করে কিন্তু আপনি বাচ্চার নিরাপদ একটা ভবিষ্যৎ দিতে পারেন। এবং এই ঘটনা থেকে আপনাদের জন্য শিক্ষণীয় যে বিষয়টা, সেটা হলো ইনভেস্টমেন্ট এর ক্ষেত্রে
যত আর্লি মানে যত দ্রুত ইনভেস্ট করা যায়, আপনার বাচ্চা হওয়ার সাথে সাথেই করে ফেলেন না ইনভেস্টমেন্টটা। যত দেরি করবেন তত সময় নষ্ট হচ্ছে। আর লং টার্ম ইনভেস্ট করলে সেটা দেখছেন কিভাবে জাম্প করতেছে? সে ৳২,০০,০০০ কিভাবে ৳১০,০০,০০,০০০ বেশি হয়ে গেছে। সুতরাং এই শিক্ষাগুলো আমাদের জীবনে প্রয়োগ করতে হবে। আর এই ধরনের আসলে আলোচনা যদি শুনতে আপনারা আগ্রহী থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর কি, কি বিষয় সম্পর্কে জানতে চান। আর ভালো লাগলে অনুরোধ থাকবে একটা কমেন্ট করে যাবেন।